প্রিয় দর্শক, এটি নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী তাপস। দর্শক, আপনারা জানেন নিউজ গ্যালারি আমরা শুরু করেছিলাম ক্রীড়াভিত্তিক অনুষ্ঠান হিসেবে, কিন্তু করোনা সংক্রমণ শুরু হবার পর এবং করোনা প্যান্ডেমিক পুরো বিশ্বে ছড়িয়ে পড়ার পর আমাদের এই অনুষ্ঠানের মূল মানে আয়োজনই হচ্ছে করোনা ভিত্তিক। আমরা করোনার বিস্তার, করোনা প্রতিরোধ, তাই নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলাপ করছি এবং করোনার প্রতিক্রিয়ায় যেসব খাতে পড়েছে সেসব খাত নিয়েও কথা বলছি এবং আজও তার ব্যতিক্রম হবে না। আজও আমরা সেই করোনার অভিঘাত যেসব ক্ষেত্রে পড়েছে সেসব নিয়ে কথা বলবো এবং চিকিৎসার কিছু অবস্থা নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই আমরা সংযুক্ত হচ্ছি ঢাকা কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নেহাল আহমেদের সঙ্গে। অধ্যাপক নেহাল আহমেদ, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, প্রথমেই আপনার কাছে আমার যেটা জানার, যে এবছর তো আসলে পড়াশোনার জন্য মানে শিক্ষার্থীদের, আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে, সেটাতে বলছে যে করোনাকালে শিক্ষার্থীদের পড়াশোনার সময় কমেছে 80%। এই গবেষণাটা করেছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, বিআইজিডি, তারা এই গবেষণাটা করেছে এবং তারা বলছে যে যেখানে আগে গ্রামের শিক্ষার্থীরা দিনে স্কুল, কোচিং, বাড়িতে নিজেদের পড়ালেখায় 10 ঘন্টা ব্যয় করতো, এখন সেটা নেমে এসেছে মাত্র 2 ঘন্টায়, অর্থাৎ 80% এই পড়াশোনার বাইরে। এবং শহরের কিছু শিক্ষার্থী তারা অনলাইনে ক্লাস করছে এবং তাতেও যে খুব বেশি উপকার হচ্ছে সেটা মনে হচ্ছে না। একজন শিক্ষাবিদ হিসাবে, একজন শিক্ষক হিসাবে আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ এটিএন বাংলা টি নিউজকে। আমার পাশে কোনো টেলিভিশন নেই। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। যে প্রশ্নটা করেছেন এটা তো বাস্তব অবস্থা। আমাদের তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশের সীমাবদ্ধতা আছে এবং সারা বিশ্বেই এখন করোনার কারণে সত্যি সত্যি বিশেষ করে সমস্ত শিক্ষার্থী এবং যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ব্যবসাপাতি থেকে শুরু করে সবকিছু এটা এফেক্ট হচ্ছে। আচ্ছা, কিন্তু তারপর আমি বলবো যে জি বলুন। যে কথাটা আমি ইকো হচ্ছে আমার কথা বলে, আমি বুঝতে পারছি না কেন ইকো হচ্ছে আমার কথা। হ্যাঁ, যাই হোক, সেটা যেটা বলছি যে আমাদের দেশের প্রেক্ষিতে শহরের কিছু শিক্ষা প্রতিষ্ঠান না শুধু, এখন সারা বাংলাদেশেই অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি। এটা কিন্তু কোনোভাবেই সরাসরি যে আমরা ক্লাস নেই, ছাত্রদের সাথে সরাসরি কথা বলি, সামনে রেখে চোখে চোখ রেখে যে ক্লাস নেই। জি, আরেকটা যেটা হচ্ছে যে এবারের যেমন এসএসসিতে ছাত্ররা এসএসসি পরীক্ষাটা দিতে পেরেছিল যেভাবেই হোক, এবং তাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেক জায়গায় শেষও হয়েছে। আপনাদের কলেজেও নিশ্চয়ই এইচএসসির প্রথম বর্ষে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, কিন্তু এইচএসসি পরীক্ষাটা এখনও নেওয়াই যাচ্ছে না। এবং আমরা কয়েকদিন আগে যে খবরটা দেখলাম যে 15 দিনের নোটিশে এই পরীক্ষাটা নেওয়া হবে এবং কিভাবে নেওয়া হবে সেটা নিয়েও পরীক্ষার্থী অভিভাবকদের মধ্যে একটা আশঙ্কা আছে, একটা শঙ্কা আছে। সেটা আপনারা কিভাবে সেই পরিস্থিতির মোকাবেলা করবেন? আপনাদের কীরকম সেই পরিকল্পনার কীরকম? আমি বোধ কেটে গিয়েছিলাম, আবার বলছি যে স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু পারছে না অনলাইন ক্লাস দিতে। এবং আমি যে কথাটা বলছিলাম সরাসরি ক্লাস নেওয়া আর এমনি অনলাইনে ক্লাস নেওয়া, এটার মধ্যে ব্যাপক পার্থক্য। কারণ স্বাভাবিকভাবে ছাত্রের সাথে আমরা কথা বলছিলাম ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদের সঙ্গে। তিনি বলছিলেন যে করোনার কারণে যে শিক্ষা খাতে যে সমস্যাটা তৈরি হয়েছে, এবং একটা গবেষণার কথা আমরা বলছিলাম যে যেটাতে বলা হয়েছে যে প্রায় 80% শিক্ষার সময় কমে গেছে ছাত্রছাত্রীদের, এবং অনলাইনে যেসব ক্লাস হচ্ছে সেসব ক্লাস ঢাকার কিছু কিছু ছাত্রছাত্রী সেই সুযোগটা পেলেও গ্রামের শিশুরা সেটার কোনো সুযোগ সুবিধা বা তেমন কিছু পাচ্ছে না। এবং এতে করে একটা শিক্ষা খাতে একটা বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন অনেক শিক্ষাবিদ।
এবং তারা বলছেন যে আমরা জানি যে তারা বলছেন যে টেলিভিশন একটা স্কুলের একটা ব্যবস্থা করা হয়েছিল, আমার ঘরে আমার স্কুল, সেই স্কুলেও সেই শিক্ষার্থী তো যারা অংশ নিয়েছে সেই সংখ্যাটাও খুব কম, মাত্র 1% শিক্ষার্থী সেই অনলাইন ক্লাসে অংশ নিয়েছে। এবং যারা অংশ নিয়েছে তারাও বলছে যে তারা এটাকে ঠিক অনুসরণ করতে পারেনি ঠিকমতো, মানে এটার ফলো আপটাও ঠিকমতো করা যাচ্ছে না, যে কারণে এই ধরনের অনলাইন শিক্ষা বা অনলাইন ক্লাস নিয়েও একটা আশঙ্কা তৈরি হয়েছে। এবং অনেক স্কুল আমরা জানি যে বিশেষ করে ইংরেজি মাধ্যমের স্কুল যেগুলো, সেগুলো ও লেভেলের পরীক্ষাটা হয়নি, কিন্তু তারা এক ধরনের গ্রেডিং পদ্ধতি করে তারা ফলাফল দিয়েছে এবং তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। যাই হোক, আমরা আবারও সংযোগ ফিরে পেয়েছি অধ্যাপক নেহাল আহমেদ, তাকে আমরা পেয়েছি। অধ্যাপক নেহাল আহমেদ, আমরা যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে এসএসসির তো ফলাফল আমরা পেয়ে গেছি এবং ছাত্র ভর্তিও শুরু হয়েছে এই সেপ্টেম্বর, এই মাস থেকে শুরু হয়েছে, এবং এইচএসসি পরীক্ষাটা এখনও নিতে পারেনি, সেক্ষেত্রে আপনারা কী কী করছেন সেটা আমরা একটু জানতে চাইছিলাম। এইচএসসি পরীক্ষা আমরা নিতে পারিনি, কিন্তু আমাদের যতটুকু আমরা জানি শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে চিন্তা ভাবনা করছে, এবং আশা করি যদি করোনা পরিস্থিতি উন্নতি সেপ্টেম্বর বা অক্টোবরের প্রথম দিক হতে পারে। তবে একটা কথা কিন্তু আমি সবসময় বলি যে আমরা কিন্তু বিশেষজ্ঞ না, পুরোটাই নির্ভর করবে স্বাস্থ্যের উপরে। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয়কে বলে যে হ্যাঁ এখন পরিস্থিতি আছে, নেওয়া যায়, তাহলে এটা পুরোপুরি স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা দিবে এবং তখন শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে সিদ্ধান্তটা নেবে। কারণ এই ব্যাপারে আমাদের বলাটা একটু অগ্রিম বলা হয়ে যাবে, এটা আমার ব্যক্তিগত অভিমত। বিশেষ করে তারপরে তো মানে এইচএসসি প্রথম বর্ষে ছাত্র ভর্তি আপনারা শুরু করেছেন, সেটা না হয় সেটা শুরু হয়ে গেছে নিশ্চয়ই। এখন যেটা আর কি আমরা যেটা নিয়ে সবাই যেটা নিয়ে চিন্তিত, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে উচ্চশিক্ষার প্রথম ধাপটা, এরপরেই বিশ্ববিদ্যালয়ে যাবে ছাত্ররা, এবং সেই পরীক্ষাটাই ঝুলে আছে অনেক দিন ধরে, এবং কবে এটা নেওয়া যাবে এবং নেওয়া গেলেও কীরকম সিলেবাসে নেওয়া হবে, ছাত্রছাত্রীরা দীর্ঘদিন বসে আছে, তাদের প্রস্তুতিতেও নিশ্চয়ই অনেক হ্যাম্পার হয়েছে, অভিভাবকরাও চিন্তিত। এই ব্যাপারে তা পুষিয়ে দেওয়ার জন্য আপনাদের কোনো রকম শিক্ষকদের পক্ষ থেকে বা এরকম কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? তারা কিন্তু মোটামুটি সমস্ত প্রস্তুতি নিয়ে শুরু হয়েছিল যে 1 এপ্রিল শুরু হবে তাদের পরীক্ষা, কিন্তু দুঃখজনক ভাবে করোনার কারণে সবকিছুই পিছিয়ে গেছে। তবে এই পুরো ব্যাপারটা আমাদের সচিব মহোদয় আজকেও বলেছেন যে আগামী 25 তারিখে একটা সভা হবে, সেই সভায় 25 আগস্ট যে সভাটা হবে সেখানে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়তো বা নেওয়া যাবে। কারণ এটা কিন্তু বারবার বলছি, এটা শুধু শিক্ষক বা শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার না, এটার সাথে স্বাস্থ্যের সম্পর্কিত জড়িত, এবং এটার সাথে এটা যেহেতু একটা পেন্ডিং এর অবস্থা, ভয়াবহ মহামারীর অবস্থা, ইচ্ছা করলে আমি বা আমাদের মন্ত্রণালয় পারবে না। এখানে অবশ্যই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তাদের নির্দেশনা বা তাদের পরামর্শ লাগবে। আর অবশ্যই যে কথাটা বলছিলেন যে আমাদের ছাত্রদের ক্ষতি হয়েছে, অবশ্যই ক্ষতি হয়েছে, কারণ ছাত্ররা একটা পড়ার মধ্যে ছিল, সেই ফ্লোটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং ফ্লোটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন ছাত্ররা নিজেরা পড়াশোনা ছেড়ে দিয়েছে। অনেকে আবার দেখেছি, শুনেছি আর কি, যে অনেকে নাকি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার, মেডিকেলে বা বুয়েটে ভর্তি হওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে পড়াশোনা করছে। এটা কোনোভাবেই উচিত না, কারণ আগে তোমার পরীক্ষা, তোমাকে ভালো করতে হবে, তারপরে তুমি কোচিং সেন্টারের দিকে যাবে। এবং ছেলেদেরকে অনুরোধ করব যে বাসায় যেহেতু বন্দি অবস্থায় আছো, এই সময় তোমরা দয়া করে পড়াশোনাটা একটু চালিয়ে যাও, এবং পড়াশোনার মধ্যে যাতে তারা থাকে। আর একটা যেটা আমরা বলছিলাম যে আমরা দেখেছি যে ইংরেজি মাধ্যমের যে স্কুলগুলো, ক্যামব্রিজ সিস্টেম বা অন্য ইয়েতে, তারা একটা গ্রেডিং পদ্ধতি করে, বিশেষ করে শিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে তারা একটা ফল দিয়ে দিয়েছে, ও লেভেলের ফল দিয়ে দিয়েছে, এ লেভেলেরও ফল দিয়েছে, এবং এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমাদের বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য তো এরকম কোনো ব্যবস্থা নেই, এবং যদি কোনো কারণে যদি এইচএসসি পরীক্ষাটা আমাদের এখান থেকে নেওয়াটা দুষ্কর হয়ে যায়, তাহলে তাদের ভবিষ্যৎটা কি হবে? এই ব্যাপারে কি কোনো রকম আলোচনা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে, বা আপনি কিছু কি জানতে পেরেছেন?
না, আমাদের এখনো পর্যন্ত যতটুকু জানি পরীক্ষা না হওয়ার কোনো কারণ নেই। পরীক্ষা ছাড়া তো এইচএসসি সার্টিফিকেটটা ছেলেরা পাবে কিভাবে? হয়তোবা পরবর্তী সময়ে আমরা মন্ত্রণালয় চিন্তা করবে যে যদি খুব বেশি দেরি হয়ে যায় তখন সিলেবাস ছোট করা যায় কিনা, বা তবে একটা জিনিস বোর্ডের চেয়ারম্যান সাহেবও বলেছেন আহ, যে তারা পরীক্ষাটা হয়তোবা সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে নেওয়ার চেষ্টা করবেন, সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথম দিকে। এবং সেটা হবে মূলত ছাত্র সেন্টার অনেক বাড়িয়ে, স্বাস্থ্যবিধি মেনে সেন্টার অনেক বাড়িয়ে, হয়তো বা ছেলে দেখা যাবে একটা ছেলে একটা বেঞ্চে বসছে। সেই ধরনের চিন্তা ভাবনা 25 তারিখের আগে, আই মিন 25শে আগস্টের আগে কোনো কিছুই বলা এখনো এটা অগ্রিম বলা হয়ে যাবে। বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আছে, কারণ সবকিছু নির্ভর করছে আমাদের করোনা পরিস্থিতির উপরে, যার জন্য বিকল্প অনেক ভাবনা আছে, কিন্তু সেই বিকল্প বা ভাবনাগুলি এখনই প্রকাশ করলে ছাত্রদেরই ক্ষতি হবে, কাজে এটা না বলাই ভালো। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক। পরীক্ষা তাদের দিতে হবে, পরীক্ষা তাদের দিতে হবে, আসলে পরীক্ষার বিকল্প নেই। এবং আমরা দেখেছি যে অন্যরাও যারা করেছে সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এবং তারা তো ইংলিশ ভার্সন বা মিডিয়ামে যারা আছে তাদের তো ছাত্র অনেক কম, আর আমাদের এখানে তো প্রায় 14-15-16 লাখ ছাত্র। কারণ এই ব্যাপক আয়োজনে আর ইংলিশ মিডিয়ামের আয়োজনের সাথে এখানে এটা মিলানো ঠিক হবে না। তবে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট পাবে কিভাবে? এটা ছাত্রদের প্রস্তুতিটা যাতে নেয়, ধরে নিক না যে অক্টোবরের প্রথম দিকে পরীক্ষা হবে, এই ধরনের মানসিক প্রস্তুতি নিয়ে তারা পড়াশোনার মধ্যে থাকুক। আমি বারবার বলছি পড়াশোনার মধ্যে থাকুক। আর বিভিন্ন কলেজে বিভিন্ন মাধ্যমে কিন্তু এখন অনলাইন ক্লাসগুলি হচ্ছে। এখন যারা পরীক্ষার্থী তারা ওই ক্লাসগুলি করতে পারে, তাহলে তাদের রিভিশন গুলি হয়ে যাবে। এইটুকু আমি ছাত্রদেরকে বলবো, তোমরা অনলাইনে ক্লাসগুলি করো, সেটা হয়তো বা ফার্স্ট ইয়ারের ক্লাস, সেকেন্ড ইয়ারের ক্লাস, এবং সেই ক্লাসগুলি যদি তোমরা করো তাহলে তোমাদের রিভিশন গুলি হয়ে যাবে, অনেক পড়া তোমরা এগিয়ে যেতে পারবে। তোমাদের পড়া জিনিস, তারপর স্যারদের ক্লাসগুলি করো, নিশ্চিতভাবে তোমরা অনেক উপকার পাবে, এটা আমার বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক নেহাল আহমেদ। আপনি আমাদের বলছিলেন যে যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের মানে যদিও পড়াশোনার একটু ফ্লোটা নষ্ট হয়েছে, তারপরও পরীক্ষার বিকল্প নেই। তাদের পড়াশোনার হাল ছাড়লে হবে না। তাদের পরীক্ষা সামনের অক্টোবরে বা এর কিছুদিন পরে হলেও পরীক্ষাটা হবেই, সেই চিন্তাটা মাথায় রেখেই তাদের প্রস্তুতিটা নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আবারও এটিএন নিউজের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদের সঙ্গে। নিউজ গ্যালারির এ পর্যায়ে নিচ্ছে আমরা ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন, ফিরছি শিগগিরই। প্রিয় দর্শক, আবার আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে, সৌজন্যে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দর্শক, বিরতির আগে আমরা কথা বলছিলাম করোনার কারণে শিক্ষা খাতে যে ধরনের সংকট তৈরি হয়েছে তা নিয়ে। এখন আমরা করোনার মূল যে ক্ষেত্র স্বাস্থ্য খাতের ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। এবং এখন আমরা কথা বলবো চট্টগ্রামের ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াসের সঙ্গে। ডক্টর মোহাম্মদ ইলিয়াস, প্রথমেই যে কথাটা আপনার কাছে আমরা জানতে চাই সেটা হচ্ছে যে আমরা জানতে পেরেছি যে করোনার কারণে যে করোনার পরবর্তী অবস্থায় রোগীদের নানা ধরনের কমপ্লিকেশন দেখা যায় এবং সেসব সমস্যা নিয়ে তারা হাসপাতালে এখন আসছে। আমরা এবং করোনা থেকে একজন মুক্ত হলেই যে সে একদম পুরোপুরি সুস্থ, এই কথাটা বলা যাচ্ছে না। এটা আমরা দীর্ঘদিন মানে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। তারা আসলে কি ধরনের কমপ্লেইন নিয়ে আপনাদের কাছে আসে? জি, ধন্যবাদ। আসলে আপনি এখন যে কোশ্চেনটি করেছেন, আসলে এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে রোগীদের রিকভারি ফেজে এই ইস্যুটা খুবই আসলে খুব হাইলাইট করার মতো ইস্যু। কারণ যখন একটা করোনা রোগী তার অ্যাক্টিভ ফেজ অফ ইনফেকশন কাটিয়ে ওঠে, এরপরে দেখা যাচ্ছে যে রোগীর কিছু না কিছু কমপ্লিকেশন চলে আসে। এবং ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার হিসেবে এবং ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আসলে আমাদেরকে এই কেসগুলো ডিল করতেও হয়। আর সবচেয়ে যে সমস্যাগুলো আমরা ফেস করি রোগীদের ক্ষেত্রে, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফিচারটা হচ্ছে উইকনেস। আমরা যদি প্রাইমারি কজগুলো আমরা জানতে পারি উইকনেসের কি কি কারণে আসলে করোনা রোগীরা কষ্ট পায়,
আমরা এই প্রাইমারি কজ গুলো যদি আমরা একটু সর্ট আউট করতে পারি, আসলে আমরা খুব সহজে আমরা ট্রিটমেন্ট দেওয়াটা আমার জন্য সহজ হয়, এবং রোগীর ক্ষেত্রে আমরা রিকভারি ফেজের জন্য আমরা যে একটা রিহেব প্রোটোকল এস্টাবলিশ করার চেষ্টা করি, এবং দ্যাট কুড বি সো মাচ স্মুথ ফর আস। এবং এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি আমরা একটু হাইলাইট করা উচিত বলে মনে করছি আমি এই ক্ষেত্রে, যে রোগী যখন অ্যাক্টিভ ফেজ অফ করোনা ইনফেকশনে থাকে তখন রোগীর কিছু প্রাইমারি ফিচার থাকে, এবং এই সমস্ত প্রাইমারি ফিচার আসার সময় যদি কখনো কখনো দেখা যায় রোগীর কোনো ধরনের জ্বর অথবা কাফ অথবা রেসপিরেটরি ডিফিকাল্টিস অথবা সোর থ্রোট, যেটাকে আমরা গলা ব্যথা বলি, এই ধরনের সমস্যা থাকেই না। এবং এই ধরনের ব্যাপারগুলি নিয়ে আমরা একটু ওরিয়েন্টেড থাকার কারণে আমাদেরকে প্রথম থেকে আসলে করোনা রোগীর সাসপেকশনের ব্যাপারে আমাদের একটু অ্যালার্ট থাকতে হয়, এবং রোগীর আশেপাশে যারা থাকেন আসলে তাদেরকেও আমাদের একটু অ্যালার্ট করতে হয়, কারণ এই রোগী হয়তো বা পরবর্তীতে করোনা এফেক্টেড হতে পারে অথবা করোনা ডায়াগনোসিস হতে পারে। এই জন্য আমাদেরকে রোগীর ব্যাপারেও এবং রোগীর আশেপাশে যারা আছেন ওদেরকেও কিছু আইসোলেশন মেনটেন করার কথা আমরা বলি, এবং আমরা যখন এই ধরনের রোগী ডিল করতে চাই আমরা নিজের কিছু প্রোটেকশনের কথা আমরাও চিন্তা করি, এবং সাধারণভাবে আমরা অন্যান্য রোগী যেভাবে আমরা আসলে দেখি এগুলো আসলে আমরা ওভাবে আসলে নেই না, খুব সহজভাবে আমরা আসলে দেখতে চাই না, এবং দেখাটাও আমাদের জন্য উচিত না। আরেকটা কথা হচ্ছে রোগীর যে সিমটম গুলো আসলে আমরা পাই, বিশেষ করে মাস্কুলোস্কেলেটাল এবং নিউরোলজিক্যাল কিছু সিমটম আমরা পাই। আর নিউরোলজিক্যাল সিমটমের মধ্যে আমরা যেটা সবচেয়ে বেশি আমরা ফেস করি সেটা হচ্ছে অ্যানোসমিয়া। রোগী একটা সেন্স অফ স্মেল যেটা থাকে এটা আসলে রোগীর থাকে না, অ্যাবসেন্স অফ সেন্স অফ স্মেল থাকে, এবং কখনো কখনো রোগী ডিস্ট্রেস ফিল করে, কোনো কিছু খাবারে খুব বেশি মজা পায় না। এটা হচ্ছে নিউরোলজিক্যাল ফিচার। আরো কিছু নিউরোলজিক্যাল ফিচার নিয়ে আসে, তার মধ্যে একটা হতে পারে পেশেন্টের স্ট্রোক ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে। তাহলে এটাও একটা ফিচার আমরা আসলে রোগীদের ক্ষেত্রে পাই উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ ফিচার্স, পার্মানেন্ট ফিচার্স অফ দ্য করোনা, যেটা আমরা আসলে জ্বর অথবা কিছুক্ষণ আগে বলেছিলাম যে গলা ব্যথা অথবা রেসপিরেটরি ডিফিকাল্টিস, এগুলো না থেকেও দেখা যায় যে এই ধরনের ফিচার নিয়ে রোগী অনেক সময় আমাদের কাছে আসে। তাহলে এই ধরনের ফিচার যখন আমরা পাই তখন আমরা আসলে চিন্তা করি যে কি কি সমস্যা পরবর্তীতে হতে পারে। আর কখনো কখনো দেখা যায় যে রোগীর সারা শরীরে একটা ব্যথা হতে পারে ডিউ টু দ্য মায়ালজিয়া, মাসেল পেইন, এবং এই মায়ালজিয়া হওয়ারও কারণ আছে। যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয় উইথ দ্য অ্যান্টিজেন অফ দ্য মাসলস, and the antibody will be so much prominent over here to produce the muscle destruction. এই ক্ষেত্রে আসলে কিছু মাইলজিয়া হতে পারে, পেশেন্টের কিছু মাসেল পেইন হতে পারে, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে কোর মাসেল যেগুলো আমরা বলি, এই ক্ষেত্রে আসলে স্পাইনাল মাসেল এবং দ্য বাটক অথবা গ্লুটিয়াল মাসেল যেগুলো থাকে, এগুলো অ্যাফেকশনের ক্ষেত্রে রোগীর আসলে মাইলজিয়ার সাথে সাথে রোগীর বেশ কিছু সিভিয়ার উইকনেস ডেভেলপ করতে পারে, এবং এই ক্ষেত্রে রোগী আসলে খুব এক্সারশনাল প্রবলেমে পড়ে। ইভেন উইথ দ্য সিম্পল এক্সারশন পেশেন্ট দেখা যাচ্ছে যে অ্যাক্টিভিটিতে খুব বেশি জোর পাচ্ছে না। তাহলে এই ধরনের উইকনেস আসার একটা পসিবিলিটি থাকে। আর কখনো কখনো দেখা যায় যে রোগীর যদি অ্যাক্টিভ ইনফেকশন অফ দ্য করোনার ক্ষেত্রে যদি মাসকুলার প্রবলেম ছাড়াও রেসপিরেটরি ডিফিকাল্টিস থাকে, পেশেন্টের শ্বাস নিতে কষ্ট হয়, এবং যদি লাং ইনফেকশন থাকে দেখা যায় যে কখনো কখনো কিছু কিছু ফাইব্রোসিস ডেভেলপ করে। এই ক্ষেত্রে লাংসের কমপ্লায়েন্স ভালো না থাকার কারণে রোগীর রিয়ারেশন ভালো হয় না, এবং অক্সিজেনেশন ভালো না হওয়ার কারণে চারিদিকে দেখা যায় যে মাসেলের কিছু উইকনেস থাকতেই পারে। তাহলে এই ধরনের সমস্যা যখন থাকে দেখা যায় যে রোগীর এই ধরনের উইকনেস গুলো আমরা পাই, এবং এই ধরনের উইকনেসের সাথে আমরা আরেকটা জিনিস হাইলাইট করতে চাই যে উইকনেসের আরেকটা কারণ হতে পারে whenever the patient will be bedridden for long time। যদি আমরা সাধারণ মানুষ হিসেবেও যদি আমরা কোনো ধরনের অ্যাক্টিভিটি ছাড়া 1 থেকে 2 সপ্তাহ আমরা bedridden থাকি, কোনো ধরনের হাঁটাহাঁটি না করে, ওয়েট বেয়ারিং কোনো অ্যাক্টিভিটি না করে, দেখা যায় যে আমাদের মাসল স্ট্রেংথ আস্তে আস্তে কমতে থাকে, এবং কিছু স্টাডিতে দেখা যায় যে 1% করে মাসল স্ট্রেংথ আমাদের কমতে থাকে পার ডে যদি আমরা কোনো ধরনের অ্যাক্টিভিটিতে না থাকি। যদি আমরা 1 সপ্তাহ পার করি দেখা যায় 7% মাসল স্ট্রেংথ কমে। আর করোনা রোগীদের কথা যদি আমরা চিন্তা করি দেখা যায় যে আসলে করোনা রোগীদের স্বাভাবিকভাবে 7 থেকে 10 দিন অথবা 15 দিন এট বেস্ট বেডরিডেন থাকতে হয় অথবা হোম বাউন্ড থাকতে হয় ডিউ টু দ্য আইসোলেশন। রোগী উইকনেসের জন্য মুভমেন্ট করতেও পারে না। আর যদি হসপিটালাইজ রোগীর কথা চিন্তা করে তাহলে অবশ্যই রোগী তো আসলে বেশ অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড সিচুয়েশন থাকে। এই কারণে দেখা যায় রোগীর মুভমেন্ট না হওয়ার কারণে মাসেলের স্ট্রেংথ কমতে থাকে। দেখা যায় যে আফটার 2 উইকস পেশেন্ট অলমোস্ট 15 to 20% মাসেল স্ট্রেংথ ডক্টর ইলিয়াস, তাহলে এই ধরনের ডক্টর ইলিয়াস, যেটা বলছিলাম যে করোনার কথা তো শুনলাম, একই সঙ্গে তো এটা ডেঙ্গুর মৌসুমও চলছে, ডেঙ্গুর অনেক রোগীরও খবর আমরা পাচ্ছি, এবং ডেঙ্গু পরবর্তী অবস্থায় আপনি যেসব সমস্যার কথা বললেন অনেকটা একই রকম কমপ্লেন মানুষের থাকে, ডেঙ্গু রোগীদেরও থাকে। আপনারা সেক্ষেত্রে মোটামুটি আলাদা করেন কিভাবে বা তাদের চিকিৎসাটা কিভাবে দেন? আসলে এই সময়টা যা বলছিলেন যে ডেঙ্গুর সিজন, আসলে এই সময়টা যে ডেঙ্গুর ব্রিডিংটা ভালোই হচ্ছে, আসলে
তবে করোনার কারণে আসলে ডেঙ্গুটাকে আমরা আসলে একটু ওভারলুক করার চেষ্টা করছি, কারণ করোনা আচ্ছা। এমন একটা ভীতি সঞ্চার করেছে আমাদের মধ্যে যে ডেঙ্গুটাকে আসলে আমরা খুব আগে যেভাবে আমরা খুব বেশি ভয় পেতাম, এখন খুব বেশি আসলে ভীতি সঞ্চার আসলে আমাদের মধ্যে হচ্ছে না। তারপরও আসলে ডেঙ্গু ফিভার আসলে ডায়াগনোসিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা জেনারেলাইজড বডি এক পাই, এবং এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় ব্রেকবোন ফিভার। সিভিয়ার পেইন হতে পারে, সিভিয়ার মাইলজিয়া হতে পারে, এবং কখনো কখনো আর্থালজিয়া নিয়ে পেশেন্ট আসতে পারে। এবং দেখা যায় যে ডেঙ্গুর ক্ষেত্রে রোগীর অ্যাকিউট রিয়েক্টিভ কিছু আর্থ্রাইটিস হতে পারে, এবং এই ক্ষেত্রে পেশেন্টের বডি এক হওয়া ছাড়াও দেখা যায় যে ছোট জয়েন্ট গুলোতে আর্থ্রাইটিক কিছু ম্যানিফেস্টেশন থাকে, এবং এটা দেখা যায় যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আস্তে আস্তে সাবসাইড করে। আর কখনো কখনো যখন এই ডেঙ্গুর আর্থ্রাইটিক যে সিমটম গুলো, এগুলো দেখা যায় যে অনেক সময় 1-2 বছর থেকে যেতে পারে, এবং রিকারেন্ট অ্যাটাক অফ দ্য ডেঙ্গু রিয়েক্টিভ আর্থ্রাইটিস হতে পারে। আরেকটা কথা হচ্ছে, যদি আমরা ট্রিটমেন্টের কথা চিন্তা করি, যদি ব্যথা কমানোর কথা চিন্তা করি, অবশ্যই আমরা ব্যথা কমানোর জন্য আমরা পেইন কিলার স্বাভাবিকভাবে যেগুলো আমরা অ্যানেসথেটিক হিসাবে চিন্তা করি, এগুলো আসলে আমরা প্রেসক্রাইব করব না। কারণ ডেঙ্গুতে একটা ব্লিডিং ডিসঅর্ডার একটা টেন্ডেন্সি থাকে। এজন্য ডায়াগনোসিস না হওয়ার আগ পর্যন্ত আমরা আসলে কোনোভাবে ব্যথা কমানোর জন্য কোনো ধরনের পেইন কিলার আমরা আসলে দিতে চাই না। তবে কখনো কখনো আমরা কিছু অপিওয়েড অ্যানালজেসিস দেই, যেগুলো আসলে ব্রেইন টেন্ডেন্সিকে অ্যাগ্রিভেট করে না। তবে এই ক্ষেত্রে আসলে যেহেতু ডেঙ্গু রোগীরা একটু আম প্রবলেমেটিক থাকে, তাদের কিছু টক্সিক কিছু সিচুয়েশনের জন্য ভমিটিং টেন্ডেন্সি থাকে। কিন্তু আমরা যদি এই অপিওয়েড অ্যানালজেসিস গুলো দেই, রোগীর অ্যাকচুয়ালি ভমিটিংটা অনেক সময় অ্যাগ্রিভেট করতে পারে। এজন্য ডক্টর এই মোহাম্মদ ধরনের ডাক্তারের ইলিয়াস, ক্ষেত্রে আমাদের আপনি একটু তো অনেক ওষুধের সতর্ক কথা থাকতে হবে। বললেন। জি, আমরা যেটা ধন্যবাদ। জানি যে ভিটামিন ডি বা সূর্যের আলো আমাদের অনেক রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে এবং হাড়ের বিভিন্ন ক্ষেত্রে ওটা সহায়তা করতে পারে। আপনারা আপনাদের জি। এ ব্যাপারে বক্তব্যটা কি? আচ্ছা, ভিটামিন ডি আসলে খুব ইম্পোর্টেন্ট একটা ভিটামিন আমাদের শরীরের জন্য। এটাকে আসলে বলা হয় সানশাইন ভিটামিন। আসলে আসলে আমাদের শরীরে আসলে আমরা এই ভিটামিনটা নিজেরা তৈরি করতে পারি whenever we be exposed to the direct sun contact. আর সান কনট্যাক্ট আসলে that must be sufficient to heat the skin. চামড়াটা গরম হওয়ার মতো সান কনট্যাক্ট এ যেতে হবে, এবং এই প্রোডাকশনের জন্য ভিটামিন ডি প্রোডাকশনের জন্য at least 40% of the body surface should be exposed to the sunlight. তাহলে আসলে এই ধরনের এক্সপোজার আমরা যেহেতু আমাদের কনজারভেটিভ মেন্টালিটির জন্য অথবা রিলিজিয়াস মেন্টালিটির জন্য আমরা এতটুকু লোড আসলে হতে পারি না। তো যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে সম্ভব এবং সানবাথ করা হয়, এটা না হওয়ার কারণে দেখা যায় অলমোস্ট 80-85% নরমাল পপুলেশনের মধ্যে ভিটামিন ডি ডেফিসিট থাকে। এজন্য দেখা যায় যে এই ধরনের অ্যাফেকশন অ্যাকচুয়ালি করোনা অ্যাফেকশন অনেক সময় ভিটামিন ডি ডেফিসিটের জন্য হওয়াটা খুব সহজ হয়ে যায়। কারণ অ্যাকচুয়ালি ভিটামিন ডি রোলটা হচ্ছে আমাদের ইমিউনো স্টিমুলেটর হিসেবে কাজ করে। ভিটামিন ডি যখন ডেফিসিট থাকে, কখনো কখনো দেখা যায় যে করোনা অ্যাফেকশনটা খুব সহজে হয়ে যেতে পারে। আর আরেকটা হচ্ছে, করোনা ছাড়াও অনেক সময় ভিটামিন ডি অভাবের জন্য আর্থ্রাইটিক কিছু ম্যানিফেস্টেশন হতে পারে। কারণ ভিটামিন ডি আসলে অ্যান্টি ইনফ্লেমেটরি কিছু রোল আছে। এজন্য ভিটামিন ডি যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে থাকে, আমাদের অটোইমিউন ডিজিজ গুলো খুব বেশি ফ্লেয়ার করতে পারে না, এবং সাথে সাথে অ্যান্টি ইনফ্লেমেটরি অনেক অনেক অ্যাক্টিভিটির জন্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আমাদের ইলিয়াস। আপনি আমাদের করোনার কারণে, করোনা পরবর্তী যেসব স্বাস্থ্য সমস্যা হতে পারে এবং ডেঙ্গু পরবর্তী যেসব স্বাস্থ্য সমস্যা হতে পারে তার কিভাবে আমরা দূর করতে পারি তার ব্যাপারে, সে ব্যাপারে আমাদের কিছু জানালেন। এ ব্যাপারে আপনাকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা কথা বলবো কানাডা প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগরের সঙ্গে। তিনি অর্থনীতি নিয়েই বাংলাদেশে থাকতে রিপোর্ট করতেন এবং এখনও কানাডায় সেই সম্পর্কিত নিউজগুলি করেন। এবং তাকে আজকে সংযুক্ত করার একটা কারণ হচ্ছে, তিনি আজ তার একটা ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন যে করোনা ভাইরাস পরিস্থিতিতে অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে এ কথা বলা হচ্ছিল, কিন্তু এখন এক গবেষণায় দেখা গেছে যে এই প্রভাবটা আসলে পড়েছে নিম্নবিত্ত মানে গরিবদের উপরে এই প্রভাবটা বেশি পড়েছে, ধনীদের ক্ষেত্রে এই প্রভাবটা খুব বেশি পড়েনি। জনাব শওকত আলী সাগর, আপনি আমাদের যদি একটু বিস্তারিত ব্যাপারটা বলতেন যে গবেষণাটা আসলে কি বলা হয়েছে। ধন্যবাদ তাপস। করোনা ভাইরাসের শুরু থেকেই এর প্রভাব প্রতিক্রিয়া নিয়ে নানামুখী গবেষণা হচ্ছিল। স্বাস্থ্য খাতে যে প্রভাব কি হচ্ছে সেটি নিয়ে যেমন গবেষণা হচ্ছিল, সামাজিক ভাবে এর কি প্রভাব হচ্ছে সেটি নিয়ে গবেষণা হচ্ছিল। পাশাপাশি একটি আশঙ্কা ছিল যে অর্থনীতিতে তার কি প্রভাব পড়বে, কারণ একটি বিষয় হচ্ছে যে অর্থনীতির সঙ্গে মোবিলিটির একটি সম্পর্ক আছে, এবং আমরা জানি কোভিড শুরু হওয়ার পর থেকেই আমাদের মোবিলিটিটাকে আসলে সীমিত করে দেওয়া হয়েছিল, এবং মোবিলিটি সীমিত হওয়ার কারণে তার একটি ইম্প্যাক্ট পড়েছিল ইকোনমিতে, যেটি রাষ্ট্রের বা সামগ্রিক অর্থনীতিকে মাথায় রেখে সেই বিবেচনাগুলি করা হচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমাদের আসলে গবেষকরা দৃষ্টি দিতে শুরু করেছেন, আসলে শুরুটা হয়েছিল যে করোনা ভাইরাসে আক্রান্ত কারা বেশি হচ্ছে কানাডা, আমেরিকাতে এবং পশ্চিমা দেশে। এই প্রশ্নটি উঠছিল যে করোনা ভাইরাসে আসলে কারা বেশি ভালনারেবল, যারা
ইকোনমিক্যালি ওয়েল অফ তারা, নাকি যারা আক্রান্ত হচ্ছে তাদের রেস কি, তারা কোন এলাকায় থাকে, তাদের ইকোনমিক সিচুয়েশনটা কি, সেটি নিয়ে যখন গবেষণাটা শুরু হলো, সেই গবেষণায় আমি একটু পিছন থেকে শুরু করলাম। প্রথম দেখা গেল কানাডা, আমেরিকা এবং এবং এমনকি লন্ডনে, ইউকেতে, যুক্তরাজ্যে, সেখানেও কিন্তু দেখা গেল যে মূলত অভিবাসী এবং অভিবাসীদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে একটু চাপে আছেন, খারাপ অবস্থায় আছেন, কিংবা আমরা যদি নেইবারহুড ধরি, যেসব এলাকায় আমরা যেমন পাড়া মহল্লা বলি বাংলাদেশে, পশ্চিমা দেশগুলোতে তারা পাড়া মহল্লা না বলে তারা নেইবারহুড বলে, যেই সব নেইবারহুড গুলোতে ঘন বসতি আছে এবং কম্পারেটিভলি যারা অর্থনৈতিকভাবে চাপে থাকেন, দেখা গেল যে সেই সব এলাকায় সংক্রমণটা বেশি হয়েছে। এবং তারপরেই অর্থনীতিবিদরা তাদের ইকোনমিক অবস্থাটা যখন বিশ্লেষণ করতে গেলেন, তখন দেখা গেল যে কানাডার একটি খুব বড় গবেষণা প্রতিষ্ঠান, সেন্টার ফর পলিসি অল্টারনেটিভ, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান, তারা ইকোনমি নিয়ে গবেষণা করে, কম্বাইন্ডলি তারা কাজ করতে শুরু করলো যে এই ইকোনমির ইম্প্যাক্ট আসলে কোন জায়গায় বেশিটা আছে। এবং তাতে ইন্টারেস্টিংলি দেখা গেল যে তারা মার্চ মাস থেকে মার্চ, এপ্রিল, মে, এই 3 মাসের ইকোনমিক ট্রানজাকশনটার দিকে তারা নজর দিল, এবং নজর দিয়ে দেখা গেল যে আসলে যারা এই কানাডা, আমেরিকাতে যারা বিলিয়নারি বা যাদের প্রতিষ্ঠানগুলি খুব বড় বড় প্রতিষ্ঠান, যারা, তাদের আসলে এই সময় আয়টা অনেক বেড়ে গেছে। এই 3 মাসে কারো কারো দেখা গেছে $100 বিলিয়ন বেড়ে গেছে, কারো এমন আরো কম বেড়েছে, বাট বিলিয়নের কোঠায় তাদের ইনকামটা বেড়েছে। এবং একই সময়ে দেখা গেল যে যারা গরিব মানুষ, আমরা যদি এইভাবে শব্দটা ব্যবহার করি, বা অর্থনৈতিকভাবে যারা একটু চাপে থাকেন, কিংবা যারা মূলত একটু গায়ে গতরে কাজ করতে হয়, কিংবা একটু নিম্নবিত্ত, মধ্যবিত্ত, বা ওই সমাজে যারা অর্থনৈতিকভাবে অবস্থান করেন, তাদের ইকোনমির দিকে দেখা গেল যে তাদের ইকোনমিটা আসলে খারাপ হয়েছে। খারাপ হয়েছে এই অর্থে যে তারা আসলে এই সময়ে চাকরি বেশি হারিয়েছেন, তাদের ইনকাম বন্ধ হয়েছে, কিন্তু আবার তাদের খরচ করতে হয়েছে, কারণ তাদের বাড়ি ভাড়া দিতে হয়েছে, তাদের যাদের বাড়ি আছে তাদের মর্টগেজের টাকা দিতে হয়েছে, তাদের ইলেকট্রিক বিল দিতে হয়েছে, পানির বিল দিতে হয়েছে, তাদের টেলিফোনের বিল দিতে হয়েছে, তাদের গ্রোসারি করতে হয়েছে, খাদ্য সামগ্রী কিনতে হয়েছে, ফলে তাদের কিন্তু খরচ হয়েছে। এবং এই যে টাকাগুলো তারা ব্যয় করছে, হাত থেকে ছেড়ে দিচ্ছে, সেই টাকাগুলো কিন্তু যাচ্ছে তাদের হাতে। আপনি কানাডাতে যদি আমরা বলি, কানাডাতে রয় থমসন ফ্যামিলি হচ্ছে কানাডার সবচেয়ে ধনী ব্যক্তি, যাদেরকে হিসাব, যে ফ্যামিলিটিকে বলা হয়, আমরা যারা গণমাধ্যমে কাজ করি, রয়টার্স এর নামের সঙ্গে আমরা পরিচিত। রয়টার্স গণমাধ্যমটি তারা ওন করেন, এবং তাদের অন্যান্য এখানকার একটি লজ বলে একটি চেইন শপ, তাদের আরো বেশ কয়েকটি গ্রোসারি চেইন শপ তাদের। এবং এই সময়ে দেখা গেছে যে তাদের সব চেইন শপ গুলো, যেহেতু গ্রোসারি আইটেম, বিপুল বিপুল পরিমাণে তারা এই 3 মাসে তারা প্রফিট করেছে। কিন্তু তাদের চেইন শপগুলোরই কিন্তু প্রচুর যারা গ্রোসারি শপে যারা কাজ করে, তাদের অনেকের চাকরি গেছে, অনেকের আওয়ার কমে গেছে। হ্যাঁ, এই জায়গাটায় এসে এবং দেখা গেল যে তারা এখন একটা কনক্লুশনে এসেছে যে ইনকাম ইনইকুয়ালিটি, যে আয়ের যে একটি বৈষম্য, সে আয়ের বৈষম্য তৈরি হয়েছে। এবং সেটি তারা দেখা গেল যে নট অনলি শুধু কানাডা, সেটি আমেরিকাতে হচ্ছে, সেটি যুক্তরাজ্যে হচ্ছে, সেটি পশ্চিমা প্রায় সব দেশে হচ্ছে, হয়তো বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে সেভাবে ঠিক এই অনুপাতে গবেষণা হয়নি। আপনার নিউজে আমরা একটু আগে দেখছিলাম যে সেখানে সিপিডি এবং প্রবৃদ্ধির একটা হিসাব দিয়ে তারা প্রশ্ন তুলেছে। বাংলাদেশ আসলে আমরা শুধু প্রবৃদ্ধির হিসাবের দিকে তাকিয়ে আমরা ভাবি যে আমরা অনেক অর্থনীতিতে অনেক ভালো করছি, খারাপ করছি। আমরা কেবল অঙ্কের হিসাবে, সংখ্যার হিসাবে আমরা অর্থনীতিটাকে হিসাব করি, কিংবা রাস্তাঘাট কতটা বড় হলো, কয়টা দালান কোঠা উঠলো, সেই জায়গায় আমরা ইকোনমির মাইলস্টোনটাকে আমরা দেখার চেষ্টা করি। কিন্তু এইসব দেশে আসলে ব্যক্তি মানুষের জীবন, তার জীবন ধারণের কতটা পরিবর্তন হলো, কতটা প্রভাবিত হলো, সেই হিসাবটা যখন করা হয়, সেই হিসাবে দেখা যায় যে তারা একটি নতুন শব্দ কিন্তু এখন ইকোনমিক্সে ব্যবহার করতে শুরু করেছে, যেটি হচ্ছে প্যান্ডেমিক্স। ইকোনমি অফ প্যান্ডেমিক। প্যান্ডেমিকের যে অর্থনীতি, এই প্যান্ডেমিক্সে যখন আমরা তাকাই, তখন কিন্তু আসলে দেখা যাচ্ছে যে তারা বলছে যে গরিব মানুষগুলো, অর্থনৈতিকভাবে অপেক্ষাকৃত দুর্বল মানুষগুলো এই মহামারীতে এসে তারা আরো বেশি খারাপ অবস্থায় গেছে, এবং এই ইনইকুয়ালিটিটা সামনে ইকোনমিক্সে একটি সুদূর প্রসারী প্রভাব ফেলবে, যদি না দেশে দেশে সরকারগুলি অর্থনৈতিক মেজার নিয়ে এই সমস্যাটার সমাধান করার উদ্যোগ না নেয়। এবং তারপর আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, যে
কানাডাতে, আমেরিকাতে, যুক্তরাজ্যে, পশ্চিমা প্রায় সব দেশে আপনি জানেন যে এই প্যান্ডেমিকের সময় রাষ্ট্র নাগরিকদের জন্য একটি বিশেষ ভাতার ব্যবস্থা করেছিল, তারা একটি সাবসিডির ব্যবস্থা করেছে, নগদ অর্থ দিয়েছে, ক্যাশ ইনসেন্টিভ নানাভাবে তারা দিয়েছে। সাহায্য করার চেষ্টা করেছে। এবং সেই টাকাগুলো কিন্তু ইন্টারেস্টিংলি এই গবেষণায় দেখানো হচ্ছে যে একজন মধ্যবিত্ত নাগরিক কিংবা নিম্নবিত্ত নাগরিক রাষ্ট্রের কাছ থেকে ভাতা পেয়ে বা সহযোগিতা পেয়ে তারা তার জীবন বাঁচানোর জন্য তারা খাদ্য কিনতে গেছে। এবং সেই টাকাটি কিন্তু আমি যে লবলজের কথা বলছিলাম, যে রয়টার্স থমসন পরিবারের কথা বলছিলাম, সেই থমসন পরিবারের লবলজ বলি বা তাদের মেট্রো বলি বা তাদের নো ফ্রেন্ডস বলি বা তাদের অন্য যেই চেইন গ্রোসারি সবগুলো আছে, আমরা কিন্তু সেই টাকাটিকে সেই জায়গাটাতে ব্যয় করেছি। এবং সরকারের যে টাকাটি আমাদেরকে দিয়েছে সেই টাকাটি নাগরিকরা আবার ওই পরিবার কিংবা আরো, আমি একটি পরিবারের কথা বললাম, এটি কানাডার সবচেয়ে ধনী পরিবার বলে, অন্যান্য ক্ষেত্রে তাই হয়েছে, সেই সব প্রতিষ্ঠানে কিন্তু এই টাকাটি গিয়েছে। এখন আমরা যদি সরকারের দিকে তাকাই, কানাডিয়ান সরকার তার যে এই সময়কার যে ফাইন্যান্সিয়াল একটি স্টেটমেন্ট তারা প্রকাশ করেছে, সেই প্রকাশে তারা বলছে যে তারা একটি বড় ধরনের ঘাটতির মধ্যে পড়েছে, প্রভিন্স গুলো ঘাটতির মধ্যে পড়েছে, ফেডারেল সরকার ঘাটতির মধ্যে পড়েছে। আমরা ব্যক্তি মানুষের দিকে যদি তাকাই, ব্যক্তি মানুষের ঋণ বেড়েছে, রাষ্ট্রের ঋণ বেড়েছে, ব্যক্তির ঋণ বেড়েছে। পাশাপাশি এই যে তাদের ঋণ বেড়েছে, তাদের এই ঋণটা কেন হলো? তাদের টাকাগুলি কিন্তু কোথাও না কোথাও গিয়েছে। এই গবেষণা সেই কথাটাই বলছে যে রাষ্ট্রকে ঋণগ্রস্ত করে, নাগরিকদের ঋণগ্রস্ত করে, এই যে যারা কানাডার 1% ফ্যামিলি কিংবা যুক্তরাষ্ট্রের 20% ফ্যামিলি কিংবা যুক্তরাজ্যের এরকম 15 or 16% ফ্যামিলি, তাদের কাছে কিন্তু সব টাকাগুলো গিয়ে এখন জমা হয়েছে। ফলে রাষ্ট্র পড়েছে ঘাটতিতে, নাগরিক পড়েছে ঘাটতিতে। কিছু মানুষের হাতে এখন এই প্যান্ডেমিকের সময় তাদের হাতে টাকা সব জমা হয়ে পুরো অর্থনীতিতে একটি বৈষম্য তৈরি করেছে। সেই বৈষম্যটা এখন পশ্চিমা অর্থনীতিবিদদের চিন্তিত করতে শুরু করেছে। আপনি তো বললেন কানাডা বা উন্নত বিশ্বের কথা, আপনি বাংলাদেশের কথা একটু ইঙ্গিত করেছেন। বাংলাদেশের ক্ষেত্রেও এই ধরনের গবেষণা না হলেও আমরা বুঝতে পারি যে টাকা তো আসলে খরচ হচ্ছে এবং টাকাটা যাচ্ছে কোথাও, এবং সেই ব্যাপারটাও আমাদের এখানে আর একটু পরিষ্কার যদি হওয়া যেত, যে এই ধরনের কোনো গবেষণা থাকলে বোঝা যেত যে আয় বৈষম্য বেড়েছে, এই কথাটা আমরা সবাই বুঝতে পারছি এবং সেই ব্যাপারটাও আস্তে আস্তে নজরে আসছে। যদিও বাংলাদেশে মোটামুটি মাস দুয়েক আগে থেকেই চেষ্টা করা হচ্ছিল একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যাতে সব চলে আসে, সেরকম একটা চেষ্টা করা হচ্ছিল, এবং এখন যেটা মনে হচ্ছে যে ধীরে ধীরে আসলে আমরা স্বাভাবিকীকরণের দিকে আরও বেশি এগিয়ে যাচ্ছি। এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী তো মোটামুটি বলেছেনই যে ভ্যাকসিন হয়তো লাগবে না, করোনা চলেই হয়তো যাবে, এরকম একটা পরিস্থিতির মধ্যেই আমরা আছি। আপনারা নিশ্চয়ই কানাডার সেখান থেকেও আমাদের অবস্থা আপনারা পর্যবেক্ষণ করছেন। আপনাদের দৃষ্টিতে কি মনে হয় বাংলাদেশের এই অর্থনৈতিক অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে? যেমন আজ যেই বিতর্কটা উঠেছে যে আমাদের সরকারি যে ভাষ্যমতে বলা হচ্ছে যে আমাদের প্রবৃদ্ধি 5.24% হবে, সিপিডি বলছে যে না, এটার অর্ধেক মানে 2.5%-এর পাশাপাশি কাছাকাছি হবে। এ ধরনের একটা ব্যাখ্যা আমরা শুনতে পাচ্ছি। এবং আপনি যেটা বললেন যে আমরা এই সংখ্যার তত্ত্বের দিকে না গিয়ে মানুষের কি অবস্থা হচ্ছে আমরা দেখতে পেরেছি যে প্রচুর লোক ঢাকা শহরের বাড়ি ভাড়া ছেড়ে দিয়ে তারা গ্রামে ফিরে গেছেন, অনেকেই ভাড়া দিতে পারছেন না, অনেকের চাকরি চলে গেছে, এরকম একটা অবস্থা আমাদের সাধারণ চোখেই আমরা দেখতে পাচ্ছি। আপনাদের দৃষ্টি থেকে আপনারা যেহেতু অর্থনীতি নিয়ে বাংলাদেশেও কাজ করেছেন, কানাডা থেকেও নিশ্চয়ই নজর রাখছেন, আপনাদের দৃষ্টিভঙ্গিতে এটা কি বলছে? বাংলাদেশের প্রায় সব বিষয়গুলো তাপস একটু ভিন্ন রকম। আমরা ওয়ার্ল্ড ইকোনমি যদি বলি বা ইকোনমির সাধারণ যে তত্ত্ব বা থিওরি যদি বলি, খুব কমই আসলে বাংলাদেশের সেই থিওরি গুলো কাজ করে। আপনি যদি আমি কানাডার কথা যদি বলি বা পশ্চিমা বিশ্বের প্রতিটি দেশে আপনি সরকারের দিকে যদি তাকান, সরকার ঘোষণা দিয়ে বলছে যে আমরা চাপে আছি। সরকার কিন্তু ঘোষণা দিয়ে বলছে যে আমার অর্থনীতি, আমি রাষ্ট্রের বাজেট ঘাটতির মধ্যে আছে, আমরা সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করছি। এমনকি আমাদের অন্টারিও প্রভিন্স অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলছে যে আমি প্রবলেমের মধ্যে আছি। বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যে দেশ কখনোই কোনো সমস্যা, যেই সমস্যায় সরকারের দায় নেই, সেই সমস্যাটিও সরকার কখনোই স্বীকার করে না যে এটি একটি সমস্যা। সেই সমস্যার জন্য আমরা সরকারকে হয়তো দায়ী করব না, সেটি হয়তো কোনো প্রাকৃতিক সমস্যা, কোনো বিপর্যয়, কোনো দুর্যোগ,
কিন্তু সেই দুর্যোগের কারণে সৃষ্ট সমস্যাটাও বাংলাদেশের একটি স্বভাব সহজাত প্রবণতা। সেটি বর্তমান সরকার বলি, অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের অভিজ্ঞতা যদি বলি, সবসময় সরকার মনে করে যে কোনো সমস্যার স্বীকার করা বোধহয় এটি সরকারের জন্য ব্যর্থতা বা সেটি সরকারের জন্য ভালো কিছু না। কিন্তু এই ধারণাটি আসলে ভুল। কারণ আপনি ইকোনমি হচ্ছে এমন একটি জিনিস, ইকোনমিটাকে আপনি আপনার গায়ে যদি কোনো ধরনের অসুস্থতা, শরীরে যদি কোনো ধরনের অসুস্থতা হয়, আপনি কয়দিন সেটিকে চাপা দিয়ে রাখবেন? আপনি কিন্তু চাপা দিয়ে রাখতে পারবেন না। একটা না একটা সময় সেটির প্রকাশ ঘটবে। আমরা যদি দেখি যে আমরা তো শুনি বা বাংলাদেশের পত্র-পত্রিকায় দেখি যে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে লোন নিচ্ছে। সরকারকে কখন ব্যাংক ব্যবস্থা থেকে লোন নিতে হয়? যখন সরকার একটু সংকটে পড়ে, সরকারের নিজের টাকার ঘাটতি পড়ে। আর এই সময়ে এসে মানুষের, আপনি যে কথাগুলি বললেন, এই কথাগুলো তো আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, স্বজনরা বাংলাদেশে থাকেন, যাদের ঢাকায় বাড়ি আছে, হ্যাঁ? বাড়িতে যারা ভাড়া দিয়ে, যার ভাড়া থেকেই কেবলমাত্র যার ইনকাম, তিনি তার বাড়িতে যিনি ভাড়া থাকছেন তিনি এখন ভাড়া দিতে পারছেন না। কিংবা বাড়িটা রেখে তিনি গ্রামে চলে গেছেন। এটা তো একটা ইকোনমিক অর্থনৈতিক একটি বাস্তবতা। এখন যে প্রবৃত্তির কথাটি বলা হয়, প্রবৃত্তির সংজ্ঞা নিয়ে নানা রকম তর্ক-বিতর্ক আছে। বাংলাদেশ একভাবে দেখে, অন্যান্য দেশ আরেকভাবে দেখে। এখন প্রবৃত্তির হিসাব সংখ্যা আমরা কাগজের দিকে না তাকিয়ে আমরা যদি ব্যক্তি মানুষের জীবনের দিকে তাকাই, আমার আশেপাশের অর্থমন্ত্রী যখন বলেন, অর্থমন্ত্রী তো নিজে সবসময় খুব গর্ব করে বলেন যে তিনি খুব স্ট্রাগল করে, সংগ্রাম করে বড় হয়ে আসা একজন মানুষ। ফলে একজন সাধারণ মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামটি তার চেয়ে তো বেশি কেউ জানেন না। তিনি তার কুমিল্লার আত্মীয়-স্বজনের, তার পরিবারের দিকে যদি তাকান, সেই অর্থনৈতিক অবস্থাটা তিনি কিন্তু সবচেয়ে ভালো বুঝতে পারবেন। কিন্তু তিনি যদি মনে করেন যে না, আমার পরিবার বা আত্মীয়-স্বজন বা আমার দেশের মানুষের বাস্তব অবস্থাটা অর্থমন্ত্রী হিসাবে আমি স্বীকার করব না, তাতে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না। এই যে এক লোক বলছিল যে তিনি বালিতে হিসাব করে যে আমার কাছে অমুক এত টাকা পাবে, অমুক এত টাকা পাবে, একটা যোগফল দেখা গেল যে অনেক টাকা পাচ্ছে। তিনি একদম দেনাগ্রস্ত, তিনি কোনোভাবে এই টাকাগুলো পরিশোধ করতে পারবেন না। তিনি হাত দিয়ে পুরো হিসাবটাকে মুছে ফেলে বললেন, কেউ আমার কাছে ১ টাকাও পাবে না। কই? কোথাও তো কিছু লেখা নাই। তো আমি বালিতে হিসাব লিখে হাত দিয়ে মুছে ফেলে যদি বলি যে আমার অর্থনীতি অনেক ভালো, আমি আত্মতৃপ্তি পাবো। কিন্তু যদি অর্থনীতিতে এটি সারা বিশ্বে চাপ তৈরি হয়েছে, সারা বিশ্বের সরকার ঘাটতিতে পড়েছে, বিশ্বের শিল্পোন্নত দেশগুলো তারাও বলছে যে আমরা ঘাটতিতে আছি, বাংলাদেশে তো সেটা হতে পারে। আর বাংলাদেশের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির উপর তো বাংলাদেশের সাধারণ মানুষই দাঁড় করে দিয়েছে। গত যদি আমরা 5 বছরের 10 বছরের হিসাবটা দেখি, তো সেই মানুষগুলো যদি এখন চাপের মধ্যে পড়ে, সেটা স্বীকার করতে কিন্তু কোনো সমস্যা নাই। বরং আমি মনে করি যে সেটিকে স্বীকার করে রাষ্ট্রের যে কোন জায়গায় তাদের সমস্যা হচ্ছে, রাষ্ট্র কিভাবে তাদেরকে পলিসি সাপোর্ট দিতে পারে। সাধারণ মানুষ কিন্তু রাষ্ট্রের কাছে অর্থনৈতিক সহযোগিতা চায় না তেমন। আপনি মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা যারা সেলফ এমপ্লয়েড বাংলাদেশে যারা আছে, তারা খুব কমই কিন্তু আর্থিক সাহায্য চায়। আর্থিক সাহায্য চায় বিজিএমএ, আর্থিক সাহায্য চায় চামড়া খাত, আর্থিক সাহায্য চায় যারা বড় বড় এক্সপোর্ট যারা করে, তারা কিন্তু আর্থিক সাহায্য চায়। কিন্তু যারা অর্থনীতির বুনিয়াদটাকে শক্ত করে রেখেছে, তারা শুধু পলিসি সাপোর্ট চায়। তারা চায় যে তারা সরকারি কোনো অফিসে গেলে হ্যারাসমেন্টের শিকার হবে না, কেউ তার কাছে ঘুষ চাবে না, তার কাজটা সহজে হয়ে যাবে। ওই সাপোর্টটুকু যদি বাংলা সরকার এনশিওর করে, অর্থনীতি কিন্তু আরো দ্রুত, আরো ভালো হবে, আরো শক্ত ভিত্তির উপর দাঁড়াবে। অনেক অনেক ধন্যবাদ স্বাগত সাগর, আপনাকে আর সময় দিতে পারছি না, আমাদের সময় আমরা অতিক্রম করে গিয়েছি। কিন্তু যে কথাগুলো বলছিলেন সেগুলো আসলে খুবই যুক্তিপূর্ণ কথা। আসলে প্যান্ডেমিক সিচুয়েশনের উপর কারো হাত নেই, এবং এই অবস্থায় বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের অর্থনীতি চাপের মধ্যে পড়বে এবং পড়েছে, সেটা স্বীকার করে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়াটাই জরুরি, সেটাই আসলে মূল কথা। আপনাকে অনেক ধন্যবাদ, কানাডা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে অনেক যুক্তিপূর্ণ কথা বলেছে, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কানাডা প্রবাসী সাংবাদিক স্বাগত আলী সাগরের সঙ্গে, এবং তিনি বলছিলেন যে সারা বিশ্বের যে অর্থনৈতিক বিপর্যয়টা পড়েছে, এবং তা থেকে যতটা মনে করা হয়েছিল যে ধনী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে, তা হয়নি। আসলে ক্ষতিটা হয়েছে সেই খেটে খাওয়া মানুষ, তাদেরই, এবং আমাদের এখানেও সেই প্রভাবটা হয়তো সেরকমই হচ্ছে বা হবে। সেটা মাথায় রেখেই আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিতে হবে, সেটাই সবাই চাইছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিউজ গ্যালারি।